স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিদায় বেলায় ছেলেকে শাস্তি থেকে মুক্তি দিলেন বাইডেন। ডেমোক্রেটিক শিবিরে তৈরি হয়েছে বিভক্তি। বিচারের অপব্যবহার মন্তব্য ট্রাম্পের। আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা। গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত। ক্ষমতায় বসার আগেই যুদ্ধবিরতি চান ট্রাম্প। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া। পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র পার্লামেন্ট এলাকা। পদত্যাগ না করার ঘোষণা প্রেসিডেন্টের। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুত্র হান্টার বাইডেন। এই মাসে আদালতে তার শাস্তি শুরুর কথা ছিল, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে ডেমোক্রেটিক শিবিরে তৈরি হয়েছে বিভক্তি। বাইডেনের ক্ষমাকে বিচারের অপব্যবহার বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সন্তান হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তার শেষ কয়েকটি উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে হান্টারের সাজার ঘটনাকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। এই উদ্যোগে মার্কিন বিচার বিভাগের স্বাধীনতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বাইডেনের এই সিদ্ধান্ত ডেমোক্রেটিক শিবিরে বিভক্তি তৈরি করেছে। দলের নেতাদের কেউ কেউ প্রেসিডেন্টের সঙ্গে একমত। তাদের মতে হান্টার বাইডেনের বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায্য। আবার কেউ কেউ বলছেন প্রেসিডেন্ট নিজের ছেলে ক্ষমা করে একটি বাজে নজির গড়লেন। এদিকে বার্তায় বাইডেন বলেন আমেরিকানরা তার পুত্রের এই ক্ষমার বিষয়টি বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেন। হান্টার বাইডেনের ক্ষমাকে ন্যায় বিচারের অপব্যবহার বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। চন্দ্রা, নিউজ 24। লেবানন বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 1 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে বুলোসকে সফল আইনজীবী এবং আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানিত নেতা হিসেবে প্রশংসা করেন তিনি। তবে এই মাসাদের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ট্রাম্পের মেয়ে টিফানির শ্বশুর। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহীদের হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় হিসেবে দেখছেন অনেকে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর পরপরই সরকারের হাতে নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধ নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখলে নিয়ে উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে অগ্রসর হচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার সেনা এবং তাদের মিত্র রাশিয়া দাবি করেছে তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলগুলোকে কেন্দ্র করে আক্রমণ চালাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী হামলায় যত তীব্র হোক না কেন তাদের পরাজিত করার হুঙ্কার দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরো শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এমন অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানালো কুয়েত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করতে চান ট্রাম্প। হোয়াইট হাউস বলছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছেন তারা। মাসুদ রানা, নিউজ 24।
বাশার আল আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাশিয়ার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। সেই সঙ্গে ইসলামপন্থী বিদ্রোহী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার ভূখণ্ড দখলের পর পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। সোমবার এমন তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সিরিয়ায় অব্যাহত সহিংসতার জন্য পশ্চিমা দেশগুলো প্রধানত আসাদ সরকারের প্রতি অভিযোগের যে আঙ্গুল তুলেছে তা মানতে রাজি নয় রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন পন্থীদের সরকার বিরোধী আন্দোলনে এখনও উত্তাল জর্জিয়া। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট এলাকা। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভের ঘটনাকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা বন্ধ করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন জর্জিয়ার মানুষ। টানা চতুর্থ দিনের মতো রাজধানী তিবিলসের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় হাজারো বিক্ষোভকারী। পুরো এলাকা ঘেরাও করে আতশবাজি ফুটিয়ে প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা বন্ধের কথা জানায় ড্রিম পার্টি, আর এতেই বিক্ষোভে ফেটে পড়েন ইউপন্থীরা। সরকারের এই সিদ্ধান্তে পদত্যাগ করেছেন জর্জিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রদূত। এদিকে বিরোধী দলের মদদে দেশে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি। এমনকি প্রেসিডেন্টও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। কয়দিন ধরে চলা এই বিক্ষোভের ঘটনাকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। দাবি উঠেছে নতুন নির্বাচনের। বলা হচ্ছে দেশটির বর্তমান সরকারের উপর মস্কোর প্রভাব রয়েছে। মাসুদ রানা, নিউজ 24। মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই মন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন। পাকিস্তানের উত্তর পশ্চিমের কুররাম জেলায় এখনও সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। গত সপ্তাহের শেষের দিকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও চলমান সংঘাতে এই পর্যন্ত 130 জনের বেশির মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররামে কয়েক দশক ধরে সাম্প্রদায়িক উত্তেজনা অব্যাহত রয়েছে। গেল মাসে মুসলমানদের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এখন পর্যন্ত এই সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছেন। বিশ্বের অন্যান্য দেশকে ডলার ব্যবহারে বাধ্য করার যুক্তরাষ্ট্রের সব চেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেছে রাশিয়া। সোমবার এমন মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চাইলে 100% শুল্ক আরোপের হুঁশিয়ারির জবাবে এমন প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার দাবি ডলার অনেক দেশের জন্য রিজার্ভ কারেন্সি হিসেবে তার আবেদন হারাচ্ছে, যা ক্রমেই আরও স্পষ্ট হচ্ছে। অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানো এবং স্থানীয় মুদ্রাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। চীন থেকে আনা দুটি বিশাল পান্ডাকে স্বাগত জানালো হংকংয়ের ওশান থিম পার্ক। পান্ডা আসার খবরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দা ও পর্যটকরা। কয়েক মাস আগে উপহারস্বরূপ বেইজিং থেকে পাঠানো হয় পান্ডা দুটিকে। উন্মোচন করা হলো চীনের পক্ষ থেকে হংকংয়ের উপহার দেওয়া দুটি দৈত্যাকার পান্ডার। একই সাথে তাদের আনুষ্ঠানিক নামকরণও করা হলো। আন আন এবং কে কে আলাদা নামকরণ করা হয়েছে পান্ডা দুটির। হংকংয়ের চীনা শাসন ফিরে আসার 27তম বার্ষিকী উপলক্ষে পান্ডাদের উপহার দেওয়া হয়। আন আন একজন দক্ষ পর্বতারোহী। সে তার চারপাশের খুঁটিনাটি পছন্দ করে, আর কে কে তার একাকিত্ব উপভোগ করে। কয়েকদিনের জন্য হংকং ছেড়ে অন্য কোথাও বেড়াতে যাচ্ছি। পান্ডাদের আগে ভাগে দেখার জন্য চলে এলাম। এটা খুবই আনন্দের। এই প্রথম আমরা সত্যিকারের পান্ডা দেখতে পাচ্ছি।
5 বছর বয়সী এই পান্ডা দুটি 26 সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশ থেকে হংকং এ নিয়ে আসা হয়। হংকং সরকার দুজনের জন্য একটি নামকরণ প্রতিযোগিতার আয়োজন করে। রোববার 8 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিষেক হবে তাদের। এর আগে হংকংয়ে জোড়া পান্ডার 100 দিন উদযাপন শোরগোল পড়ে যায়। জাঁকজমকভাবে দুটি পান্ডার জন্মের 100তম দিন পূর্তি উদযাপন করা হয়, যা দেখতে ওশান পার্কে জড়ো হন শত শত দর্শনার্থী ও পর্যটক। ওশান পার্কে ইতিমধ্যে থাকা 19 বছর বয়সী প্রাপ্তবয়স্ক পান্ডা লোকলোক এবং ইং ইং চলতি বছরের আগস্টে এই যমজ সন্তানের জন্ম দেয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউরোপের শেনজেন ভিসা সোনার হরিণ নাকি লোহার শিকল? ইউরোপের শেনজেন ভিসা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। অদ্ভুত শোনালেও বাস্তব সত্য হলো ইউরোপের শেনজেন ভিসা বলে কাগজে কলমে কিছু নেই। ইউরোপের 26টি দেশকে বলা হয় শেনজেন। আসুন জেনে নেই শেনজেনের সত্য। শেনজেন হলো লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম, যা ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গের সীমান্তে অবস্থিত। এই গ্রামে 1985 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 5টি দেশ একত্রে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। পরবর্তীতে 1990 সালে শেনজেন কনভেনশন স্বাক্ষর হয়। এরপর থেকে একে একে 27টি দেশ শেনজেনভুক্ত হয়। দেশগুলো নিজেদের মধ্যে বর্ডার বা সীমানা বাধা তুলে নিয়েছে। এতে সুবিধা হচ্ছে সদস্য দেশ থেকে অপর সদস্য দেশে যে কোনো নাগরিক অবাধে ভ্রমণ করতে পারে। আর সদস্য দেশগুলোর বাইরে কোনো নাগরিককে একক কোনো দেশের ভিসা না দিয়ে শেনজেন ভিসাও দেওয়া হয়। এজন্য শেনজেনভুক্ত যে কোনো দেশের ভিসা পেলে এ ভিসা দিয়ে শেনজেনভুক্ত যে কোনো দেশ ভ্রমণও করা যায়। মনে রাখা দরকার যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল সদস্য দেশ যেমন শেনজেনের সদস্য না, তেমনি করে শেনজেনভুক্ত সকল দেশও আবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য নয়। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।